প্রতিটি নির্বাচনেই পেছনেই থাকে সংখ্যা, কিন্তু আসল গল্পটা সেটা লুকিয়ে থাকে সংখ্যাগুলোর মাঝখানে। আর যখন জয়ের ব্যবধান হয় খুব সামান্য, তখন সেই সংখ্যাগুলো শুধু হার জিতের গল্প বলে না, বরং একটা অঞ্চলের অতীত, বর্তমান আর ভবিষ্যৎটাকেও যেন আয়নার মতো আমাদের সামনে তুলে ধরে। আজ আমরা ত্রিপুরার মনু বিধানসভা কেন্দ্রের দিকে তাকাব, যেখানে মাত্র ৫৪৭ ভোটের ব্যবধান সেখানকার রাজনৈতিক সমীকরণের গভীর সত্যটা উন্মোচন করে দিয়েছে। এই যে সংখ্যাটা ৫৪৭, এটা কিন্তু শুধু একটা নাম্বার না, এটা একটা বার্তা, মনুর মানুষের সম্মিলিত কণ্ঠস্বরের একটা প্রতিধ্বনি, যা দশকের পর দশক ধরে তৈরি হওয়া এক রাজনৈতিক দুর্গের ভিত পর্যন্ত নাড়িয়ে দিয়েছে। চলুন এই একটা সংখ্যাকে কেন্দ্র করেই পুরো ছবিটা বোঝার চেষ্টা করা যাক। তো আমাদের আজকের বিশ্লেষণটা অনেকটা ফরেন্সিক তদন্তের মতো। আমরা বোঝার চেষ্টা করব একটা দুর্গের মতো জায়গায় মাত্র ৫৪৭ ভোটের ব্যবধান এটা ঠিক কিসের ইঙ্গিত দেয়, কেন একটা বামপন্থী দুর্গ এভাবে দুর্বল হয়ে পড়ল, আর এর পেছনে মানুষের আশা আকাঙ্ক্ষাগুলোই বা কী ছিল। আচ্ছা, সংখ্যার জগৎ থেকে বেরিয়ে এবার একটু মনুর মাটি আর মানুষের কাছে যাওয়া যাক। কারণ যে কোনো নির্বাচনের ফলাফল বুঝতে গেলে সেখানকার আর্থসামাজিক পরিস্থিতিটা বোঝা খুব জরুরি। সেখানকার মানুষের দৈনন্দিন জীবন, তাদের লড়াই, তাদের স্বপ্ন, এই সবকিছুই তো ভোটের বাক্সে গিয়ে জমা হয়। দেখুন, মনু আসলে একটা কৃষিপ্রধান আর উপজাতি অধ্যুষিত এলাকা। এখানকার মানুষের জীবনটা সে তো জঙ্গল আর চাষবাসকে ঘিরেই। তাদের রোজকার সমস্যা, জীবিকার সংকট আর সাধারণ চাহিদাগুলোই কিন্তু এখানকার রাজনীতির মূল চালিকা শক্তি। তাই ভোটকে বুঝতে হলে এই মাটিকে আগে বুঝতে হবে। এই ডেটার মধ্যে একটা জিনিস কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো। ভোট পড়েছে প্রায় ৯৪%। ভাবা যায়, এর মানে হলো এখানকার মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে কতটা সচেতন এবং সক্রিয়। এটা কোনো সাধারণ নির্বাচন ছিল না, এটা ছিল পরিবর্তনের জন্য একটা গণ আন্দোলন, যেখানে প্রায় প্রত্যেকটা যোগ্য নাগরিক নিজের মতামত জানিয়েছেন। তাহলে মানুষের মনে ক্ষোভটা জমছিল কেন? কারণগুলো বেশ স্পষ্ট। সরকারি প্রকল্পে দুর্নীতি, পানীয় জল বা বিদ্যুতের মতো সাধারণ পরিষেবাটুকুও ঠিকমতো না পাওয়া, আর বেকারত্ব। এই সমস্যাগুলো তাদের জীবনকে সরাসরি আঘাত করছিল। যখন মানুষের দৈনন্দিন মর্যাদা ক্ষুণ্ণ হয়, তখন সেই ক্ষোভ ভোটের মাধ্যমে বেরিয়ে আসে। আমাদের সংবিধানেও তো প্রত্যেক নাগরিকের মর্যাদাপূর্ণ জীবনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই অভিযোগগুলো সেই মর্যাদারই প্রতিচ্ছবি। তো মানুষের এই ক্ষোভ আর আশা আকাঙ্ক্ষাগুলো ভোটের বাক্সে কিভাবে ছাপ ফেলল, চলুন এবার ডেটার গভীরে গিয়ে দেখি দুর্গে ফাটলটা ধরল কিভাবে। ফলাফলটা দেখুন, কি অসাধারণ একটা ত্রিমুখী লড়াই। একসময়ের প্রভাবশালী সিপিআইএম কিভাবে দুটো নতুন শক্তির চাপে প্রায় কোণঠাসা হয়ে পড়েছে তা এখানে একেবারে স্পষ্ট। ভোটগুলো ৩টে প্রধান ভাগে ভাগ হয়ে গেছে, যা রাজনৈতিক সমীকরণের একটা আমূল পরিবর্তনেরই ইঙ্গিত দিচ্ছে। সিপিআইএমের এই পতনের গল্পটা কিন্তু বেশ নাটকীয়। দেখুন, ১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত তাদের প্রায় একছত্র দাপট, ভোটের হার সবসময়ই ৫৫%-এর উপরে। কিন্তু ২০১৩ পর থেকেই ভিতটা যেন নড়বড়ে হতে শুরু করে। ২০১৮-তে প্রথম বড় ধাক্কাটা লাগে, আর ২০২৩-এ এসে সেই পতনটা সম্পূর্ণ হয়। এই ইনফ্লেকশন পয়েন্ট অর্থাৎ পতনের শুরুটাই আমাদের বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। আর পতনের মাত্রাটা দেখুন, -14.34%। ভাবুন একবার, মাত্র ৫ বছরে ২০১৮ থেকে ২০২৩-এর মধ্যে ভোটের শেয়ারে এতটা পতন। এটা কোনো সাধারণ ক্ষয় নয়, এটা ভোটারদের একটা বিরাট অংশের রাজনৈতিক আনুগত্যর খুব দ্রুত বদলকে নির্দেশ করে। আসলে কি হয়েছে জানেন? ভোটগুলো হারিয়ে যায়নি, সেগুলো নতুন একটা ঠিকানা খুঁজে নিয়েছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আইপিএফটি এবং টিপ্রার মতো দলগুলো উপজাতীয় পরিচয় আর অধিকারের বিষয়টাকে সামনে এনেছে। তাদের এই বার্তা বামেদের চিরাচরিত শ্রেণী সংগ্রামের রাজনীতির চেয়ে তরুণ প্রজন্মের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। ওকে, তো আমরা ফলাফলটা দেখলাম, এখন চলুন এর ব্যবচ্ছেদ করা যাক। ডেটা আর মানুষের অনুভূতির মধ্যে যোগসূত্রটা খুঁজে বের করার চেষ্টা করি। ঠিক কি কারণে এই বদলটা ঘটল? আসলে মনুর এই লড়াইটা ছিল দুটো ভিন্ন গল্পের লড়াই।
একদিকে সিপিআইএমের সেই পুরনো শ্রেণী সংগ্রাম আর ধর্মনিরপেক্ষতার বার্তা, যা আজকের তরুণ প্রজন্মের কাছে হয়তো আর ততটা প্রাসঙ্গিক নয়। আর অন্যদিকে বিজেপি আর টিপরার নতুন গল্প, উপজাতীয় পরিচয়, উন্নয়ন আর ডিজিটাল প্রচার। এই নতুন গল্পটাই তরুণ ভোটারদের অনেক বেশি আকৃষ্ট করতে পেরেছে। যে কোনো রাজনৈতিক দলের শক্তি বা দুর্বলতা মাপার জন্য আমরা একটা ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারি, যাকে বলা হচ্ছে চতুর্মুখ মতবাদ। এর 4টে স্তম্ভ হল নির্বাচনী শক্তি, মানে মানুষের কাছে আবেদন; সাংগঠনিক শক্তি, মানে মাঠের সংগঠন; আখ্যান, মানে দলের বার্তা বা গল্প; আর সবশেষে সম্পদ। এখন এই ফ্রেমওয়ার্ক দিয়ে যদি সিপিআইএমকে মাপা হয়, তাহলে ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, তাদের সাংগঠনিক শক্তি, মানে মাঠের নেটওয়ার্ক, সেটা হয়তো এখনও মজবুত, কিন্তু তাদের বার্তা বা আখ্যানটা পুরনো হয়ে গেছে, আবেদন হারিয়েছে। সঙ্গে সম্পদের অভাবও একটা বড় কারণ। সোজা কথায় বললে, গাড়ির ইঞ্জিনটা হয়তো পুরনো কিন্তু শক্তিশালী, কিন্তু চালানোর জন্য জ্বালানি প্রায় নেই। বেশ, সমস্যাগুলো তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? এখানেই শেষ নয়। এখন আমরা আলোচনা করব মনোর জনগণের আস্থা ফিরে পেতে হলে একজন নেতা বা দলকে কী ধরনের সুস্পষ্ট আর কার্যকরী কৌশল নিতে হবে। জনগণের আস্থা ফিরে পেতে হলে একটা নির্দিষ্ট প্ল্যান ধরে এগোতে হবে। ধরুন, একটা 90 দিনের অ্যাকশন প্ল্যান। এর প্রত্যেকটা ধাপ খুব জরুরি। প্রথমে মানুষের কথা শোনা, তারপর জোট তৈরি করা, আর শেষে ভোটারদের বুথ পর্যন্ত নিয়ে আসা। রাজনীতিতে জেতার কোনো ম্যাজিক ফর্মুলা নেই, আছে শুধু সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার শৃঙ্খলা। শুধু কৌশল দিয়ে তো হবে না, প্রার্থী নিজেকেও মানুষের সঙ্গে জুড়তে হবে। তাকে হতে হবে মনুর ছেলে বা মনুর মেয়ে। মানুষের দরজায় গিয়ে তাদের সমস্যা শুনতে হবে, স্থানীয় অনুষ্ঠানে অংশ নিতে হবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু ধীরে ধীরে বিশ্বাস তৈরি করে। আর আজকের যুগে ডিজিটাল প্রচার তো লাগবেই। হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে হবে। তবে এটা শুধু একতরফা বার্তা দেওয়ার জন্য নয়, মানুষের কথা শোনার জন্য। এখানেই একটা খুব জরুরি বিষয় আছে। ভারতে এখন নতুন ডেটা সুরক্ষা আইন এসেছে, তাই যে কোনো ডিজিটাল প্রচারে মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আর সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই হবে। এটা আইনগত এবং নৈতিকভাবে বাধ্যতামূলক। তো আমরা ডেটা আর কৌশল নিয়ে অনেক কথা বললাম, কিন্তু আলোচনার শেষে এসে আমাদের এর পেছনের বড় উদ্দেশ্যটা বুঝতে হবে। রাজনীতি মানে তো শুধু নির্বাচন জেতা নয়, এর মূল উদ্দেশ্য হল জনসেবা আর নৈতিক শাসন প্রতিষ্ঠা করা। এই কথাটা দিয়ে পুরো আলোচনার সারমর্মটা বলা যায়। ডেটা, কৌশল, এই সব কিছুই আসলে এক একটা সরঞ্জাম। আসল লক্ষ্য হল মানুষের বিশ্বাস অর্জন করা আর তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করা। ডেটাকে মানুষের সেবার ধর্মে রূপান্তরিত করতে হবে। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। মনুর এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করছে। আমরা কি ডেটা আর প্রযুক্তিকে শুধু নির্বাচন জেতা একটা হাতিয়ার হিসেবেই দেখব, নাকি এর মাধ্যমে জনগণের কণ্ঠস্বর আরও ভালোভাবে শুনে একটা সত্যিকারের জনকল্যাণমূলক শাসন ব্যবস্থা তৈরি করতে পারব? উত্তরটা হয়তো ভবিষ্যতই দেবে।